5 তারিখে আমি তখন জেলখানায়। এর আগে বহুবার জেলে গেছি, জেল থেকে বেরো হয়েছি, কিন্তু এইবার যখন জেলে নিয়ে গেল আমার কাছে মনে হয়েছে আমি আর মধ্যে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এবার একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র ছিল। এই চিত্রটা একেবারেই ভিন্ন। যেভাবে আমাকে গ্রেফতার করেছে, যেভাবে আমার পরিবারের সদস্যদের প্রতি তাদের একটি আচরণ, এবং যেভাবে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমার পরিবারের সাথে কোনো যোগাযোগের কোনো সুযোগ ছিল না। তার উপরে যে মামলা দিয়েছে সেটা হচ্ছে পুলিশ হত্যার মামলা। পুলিশ হত্যা করে তার জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি ধরেই নিয়েছি আমার আর বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি খালি ভাবতাম বাকি জীবন জেলে কিভাবে থাকবে। আমার এটা আমার মনে কিন্তু আসছে যে আমাকে যদি আমার তো বেরোবার কোনো সুযোগ নেই, যদি শেখ হাসিনা না যায় তাহলে তো জেল থেকে বেরোবার কোনো সুযোগই নেই। পুলিশ হত্যার মামলা কিভাবে বের হবো, আমি কিভাবে বাকি জীবন কাটাবো, সেই চিন্তাটা আমার মাথায় ঘুরছিল তখন। আমার সাথে তখন প্রায় 8-10 হাজার নেতাকর্মী জেলে ছিল, কমপক্ষে 8 থেকে 10 হাজার। এক একটি রুমে যেখানে 50 জন জেলে থাকার কথা সেখানে 500 জন 700 জন পর্যন্ত জেলে। এবং এইবারের শেষবারের জেল যেটা, সেটা আমাদের পরিবারের সাথে যোগাযোগ বন্ধ, বাইরের কোনো খাওয়া নিতে যাওয়া যাবে না, এবং 4টার মধ্যে আমাদেরকে সেলে লক আপ করে দিয়েছে। এর আগে আমি যতবার জেলে গেছি রাত্রে খাওয়া দাওয়ার পরে জেল লক আপে নিয়ে যেত, এবার কিন্তু 4টার সময় লক আপ করে দিয়েছে। এবং জেল অথরিটির যে অ্যাটিটিউড, মানে সেটা বলা যাবে। এবং যারা উন্ডেড হয়ে জেলে গেছে আমাদের সামনে মৃত্যুবরণ করছে কোনো চিকিৎসা ছাড়া। আমরা দেখতে পাচ্ছি ওদেরকে চিকিৎসা দিচ্ছে না, মৃত্যুও বরণ করছে। এবং তারপরে জুলাই আসলো, আমরা তো কিছুই জানি না, কারণ ভিতরে বাইরে কি হচ্ছে আমাদের কাছে কোনো তথ্য নাই। যেদিন শেখ হাসিনা চলে যাবে সেদিন জেলখানার একজন লোক এসে আমাকে বলল, স্যার শেখ হাসিনা বোধহয় পালিয়ে যাচ্ছে। আমার কাছে বলেনি, স্বপ্নের মতো ব্যাপার, কি পালিয়ে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আমাদেরকে ওখানে একটা, আমার পাশের রুমে যারা থাকতো ওদের একটা টিভি আছে, টিভি ছাড়া আর কিছু দেখা যায় না। আমার রুমে কোনো টিভি অ্যালাউড না, রেডিও অ্যালাউড না, কিছুই না। ওর রুমে একটা টিভি আছে। সিভিল সার্ভেন্ট, উনি জেলে গেছে। উনি হঠাৎ করে আমাকে বললেন যে আর্মি চিফ বক্তব্য দিতে আসবে। তখন আমি বুঝতে পেরেছি আর্মি যে বক্তৃতা দেওয়ার অর্থ হচ্ছে ঘটনাটা সত্যি। এবং পুরো জেলখানায় খবরটা এক মুহূর্তে চলে গেছে। পুরো জেলখানায় 8-10 হাজার লোকের স্লোগান, মনে হয় মানে এইসব বিল্ডিং ফিল্ডিং সব উড়ে যাবে ওদের স্লোগানে, ওই স্পিরিটে তারা স্লোগান করছে। কিছুক্ষণ পরে আমার কাছে জেলার আসলো, জেল সুপার, বলতে স্যার আপনি যদি গিয়ে তোমাদেরকে না বলেন ওরা তো জেল ব্রেক হয়ে যাবে। ওরা তখন জেল ব্রেক করার জন্য চেষ্টা করছে। আপনি যদি কিছু তাদের না বোঝান তো জেল ব্রেক হবে, আর জেল ব্রেক যদি আপনার উপস্থিতিতে হয় তখন তো জেল ব্রেকের সাথে আপনার নামটাও জুড়ে যাবে। তখন ওরা আমাকে একটা মাইক্রোফোন দিল, প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে তাদেরকে বলছি আপনারা চিন্তা করার কিছু নেই, জেল ব্রেক করার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ ফেসিস চলে যাচ্ছে, আমরা সবাই একসাথে জেল থেকে বের হব, আমি আপনাদেরকে ছেড়ে একা বের হব, আমরা সবাই একসাথে বের হব। সবাইকে শান্ত করলাম। এর মধ্যে একটা সেলে জেল ব্রেক হয়ে গেছে, একটা সেল জেল ব্রেক হয়ে গেছে। আনফর্চুনেটলি ওই সেলটা আন্দোলনকারীদের সেল না, ওটা হচ্ছে ক্রিমিনালদের, সত্যিকার অর্থে যারা ক্রিমিনাল তাদের সেল। ওরা জেল ব্রেক করে বেরিয়ে গেছে এবং ওদেরও ভাবছে এই সুযোগ, এই জেল ব্রেকের মধ্যে আমরা যদি বেরিয়ে যেতে পারি। তারপরে পুলিশ কন্ট্রোল করতে পারছে না,
ওরা আর্মি কল করছে, হেলিকপ্টার আসছে, গোলাগুলি হয়েছে। এর মধ্যে আরেকটি ভয়, ওই যে জেল হত্যার একটা বিষয় আছে। আমাকে সবাই বলছে এই ক্রস ফায়ার যদি আপনাকে মেরে ফেলে আপনি কি করবেন, কিছু করার নেই। তারপরে যাই হোক, পরবর্তীতে আর্মি অ্যাটেন্ড করেছে। এই যে অভিজ্ঞতাগুলো জীবনে, এইসবের পরে যদি আজকে বাংলাদেশ এখানে আমরা এসেছি, একটা জনগণের ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে, বিরোধী দল হয়েছে, এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের আজকের প্রত্যাশা আকাশচুম্বী, একেবারে আকাশচুম্বী প্রত্যাশা, এবং যথাযথভাবে প্রত্যাশিত এটাই হওয়ার কথা। এত মানুষের এত স্যাক্রিফাইসের পরে আমরা যেখানে আসছি, প্রত্যাশাটা খুবই স্বাভাবিক। আর প্রত্যাশাটা কি ছিল? প্রত্যাশা ছিল জনগণের কোনো অধিকার ছিল না, মানব অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, ভোটাধিকার ছিল না, তারপরে বৈষম্যের শিকার, সাধারণ মানুষের বৈষম্যের শিকার, ব্যবসা বাণিজ্য একটি পৃষ্ঠপোষকতার মধ্যে চলে গেছে, পাখিদের জন্য হাতে কিছু ছিল না, একটি পৃষ্ঠপোষকতার একটা একটা ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। অর্থাৎ ওই গোষ্ঠীর বাইরে বাংলাদেশে আর কিছু ছিল না। এখন মানুষের এখন প্রত্যাশা হচ্ছে, তাহলে আমরা কি পেলাম এই স্যাক্রিফাইসের পর? আমরা কোথায় আছি এবং কোথায় যাব, এই মানুষের প্রত্যাশা আছে। এইসব বিবেচনায় আমরা নির্বাচন করলাম, আমরা একটি ম্যানিফেস্টো দিলাম, ইশতেহার দিলাম, আমরা কি করব দেশের জন্য, বাংলাদেশের মানুষের এই প্রত্যাশা কিভাবে পূরণ করব, আমাদের ইশতেহারে সব বলা আছে। দুটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলাদেশকে যে শুধুমাত্র আপনাকে অধিকারহীন করেছে নয়, জনগণকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। নিজের দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় থাকার যে একটা প্রবণতা, যে সব কিছু বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে হবে, আমার দেশের মানুষের স্বার্থ, দেশের স্বার্থ বিক্রি করে, এটা হচ্ছে একটা বড় ধরনের আমার সার্বভৌমত্বের একটা প্রশ্ন এসে গেছে। এই জন্য আমাদের একটা স্লোগান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানের পিছনে চিন্তাটা ছিল আর কিছু না, যে আমরা যত কিছু করি কিন্তু বাংলাদেশের কষ্টে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম স্লোগান, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের দেশের স্বার্থে। দ্বিতীয় একটি স্লোগান, আমি যেটা অর্থনীতির কথা বললাম, সেটা হচ্ছে এই যে পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের পরিবার, গোষ্ঠী পুরো অর্থনীতিকে দখল করে দিয়েছে, জনগণকে বাইরে রেখে। দ্বিতীয় স্লোগানটা হলো অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। অর্থাৎ আমার রাজনৈতিক গণতন্ত্র যথেষ্ট নয়, আমার অর্থনীতিতে গণতন্ত্র যদি আমি করতে না পারি, রাজনৈতিক গণতন্ত্র আমাদের সফল হতে পারে না। এবং ডেমোক্রেটাইজেশনের মূল চিন্তাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের অর্থনীতিতে সর্বক্ষেত্রে তারা যাতে অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটি মানুষ। অর্থনীতির গণতন্ত্রায়নের পেছনে চিন্তা হলো বাংলাদেশের প্রতিটি মানুষের সুযোগ থাকবে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য, এবং অর্থনীতির সুফল প্রত্যেকটি মানুষের কাছে যার যার অবস্থান থেকে যেতে হবে। এই দুটো স্লোগানের অনেক বেশি গুরুত্ব আছে।